প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের বিশ্লেষণধর্মীমূলক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। শহীদ ভাই, আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছেন, গণভোটের ব্যালট পেপার হবে রঙিন, হাসপাতালে ভর্তি নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। বাংলাদেশে দারিদ্র্য পরিস্থিতি বিশ্বব্যাংকের প্রতিবেদন, দারিদ্র্যের হার কয়েক দশক কমার পর 4 বছর ধরে বাড়ছে। দৈনিক আমার দেশ, গুমের দুঃসহ ক্ষত নিয়ে নির্বাচনী মাঠে, অধ্যাদেশ অনুমোদন, রঙিন ব্যালটে ঘনভোট, ব্যাপক প্রচার চালাবে সরকার নির্বাচন কমিশন। দৈনিক ইত্তেফাক, দেশে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে 6,20,00,000 মানুষ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ অনুমোদন, রাতে গেজেট জারি, গণভোটের ব্যালট হবে রঙিন, প্রচারণা চালাবে সরকার ও নির্বাচন কমিশন। দৈনিক ইনকিলাব, মাঠ প্রশাসনে রদবদলে জামায়াতের প্রস্তাব অনুসরণ, ভোটের ভাগ্য লটারিতে। দৈনিক নয়া দিগন্ত, শাহজালালে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড নাশকতা নয়, ব্রিফিংয়ে প্রেস সচিব। গণভোট অধ্যাদেশ 4টি বড় প্রস্তাব। দৈনিক সমকাল, ভোটের আগে পুলিশ 4 স্তরে রদবদল, পুলিশে 4 স্তরে রদবদল, ওসি পদায়ন ও লটারিতে। পেশাজীবী সংগঠনের নির্বাচন নিয়ে অনীহা, করাইল বস্তিতে ফের আগুন, পুড়ে ছাই কয়েকশো ঘর। দৈনিক যুগান্তর, করাইল বস্তিতে ভয়াবহ আগুন, 5 ঘন্টায় নিয়ন্ত্রণে। ভোটের আগে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন, সুষ্ঠু নির্বাচনে 3 বাধা। বাংলাদেশ প্রতিদিন, ভোট উৎসবে বাকি 2 মাস। কালের কণ্ঠ, গণভোটের ব্যালট রঙিন থাকবে, পোস্টাল ভোটও। দারিদ্র্য ঝুঁকিতে 6 কোটি মানুষ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। মানব জমিন, বিশ্বব্যাংক কেন বলছে 6 কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে। বন্দর নিয়ে তারেক রহমানের বার্তা, ভিন্ন কথা বললেন অ্যাটর্নি জেনারেল। দেশ রূপান্তর, করাইল বস্তিতে 5 ঘন্টায় ভয়াবহ আগুন, গণভোট হবে রঙিন ব্যালটে। দৈনিক কালবেলা, অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ। দৈনিক বণিক বার্তা, বাপেক্সের গ্যাস সরবরাহ গত 1.5 বছরে কমেছে 33% বেশি, অধ্যাদেশ জারি, গণভোট হবে রঙিন ব্যালটে। দ্য ডেইলি স্টার, poverty soars as economic downturn wides. World Bank says an estimated 2 billion people slipped into poverty this year. New Age, 6.2 crore people vulnerable to poverty, World Bank report. শহীদ ভাই, আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। বেশিরভাগ পত্রিকার একটা কমন শিরোনাম আমরা দেখেছি। আপনারা জানেন যে গতকাল গণভোটের যে অধ্যাদেশ জারি করা হয়েছে, মঙ্গলবার রাতে প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে। এর আগে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দিয়েছে, রঙিন ব্যালটে হবে, একই দিন হবে। তো আমরা দেখছি গত কিছুদিন আগেও গণভোট কোন সময় হবে এটা নিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি জামাতের মধ্যে ছিল একটা, যে বিএনপি বলছে নির্বাচনের দিন, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিন হবে। তবে জামাতের পক্ষ থেকে জামায়াতের আমির কিন্তু বলেছিলেন যে জাতীয় নির্বাচনের সাথে যদি গণভোটে হয় সেটা হবে নির্বাচনী জেনোসাইড। আপনি নিশ্চয়ই বিষয়টা, তার বক্তব্যটা শুনেছিলেন। তো অবশেষে যেহেতু সরকার একটা, কি ভাবছেন এখন? তো ধন্যবাদ আজকের এই ফ্রন্ট পেজে আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শকদেরকে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা সূত্রপাত করলেন, যে গণভোটের যে গেজেট প্রকাশ হয়েছে, গণভোট অধ্যাদেশ, তো এই গেজেট প্রকাশের পরেই আমরা এটি নিয়ে আজকে আলোচনায় অংশ নিচ্ছি। তো দেখুন, গণভোটের যে বিষয়গুলো তুললেন, যে গণভোটটা একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাবি করেছিল যে এই দাবিটি ছিল সর্বশেষ পর্যায়ে। তারা বলেছিল যে গণভোটটি নির্বাচনের পরে হবে, নির্বাচিত সরকার গণভোটের ব্যবস্থা করবে। তো বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী দাবি, চাপ, এরপরে সরকারের একটা অনড় অবস্থান, সব কিছু মিলিয়ে বিএনপিও একটা সময় তারা মেনে নিয়েছে যে হ্যাঁ, গণভোটটা হবে এবং নির্বাচনের দিন। তো সেই নির্বাচনের দিন গণভোটের ক্ষেত্রে জামাত ইসলামের আমির যেই কথাটি বলেছিলেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন যদি একদিনই অনুষ্ঠিত হয় তাহলে সেটি জেনোসাইড হবে, সেখানে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো সেই সমস্যাগুলো কিন্তু আমরা এখনও, সমস্যার সংখ্যা এখনও রয়েছে বলবো আমি। তো একই দিনে গণভোট, একই সময়,
দুইটি ব্যালট নিয়ে ভোট দেবেন ভোটাররা, সাধারণ মানুষরা ভোট দেবেন, সেখানে তাদের বোঝার ক্ষেত্রে সমস্যা হবে। এরপরে ভোট গণনার ক্ষেত্রে আর এক ধরনের জটিলতা তৈরি করবে, কারণ জাতীয় নির্বাচনের ব্যালট গণনা এবং গণভোটের ব্যালট গণনা এটি দুই ধরনের ভোট, যেহেতু দুই ধরনের সমস্যাই তৈরি করবে, জটিলতা হবে। তো এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। তারপরেও যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে দেখলাম যে জামাত ইসলামীও মেনে নিয়েছে, এবং এই দাবিটি সর্বশেষ দাবি ছিল বিএনপির যে গণভোট হতেই হয় নির্বাচনের আগে, তাহলে নির্বাচনের দিনই হবে, সেই দাবিটি সরকার মেনে নিয়েছে। তো এখন সেই গণভোটের দাবিটির পিছনে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ার পিছনে যে দাবি করেছিল রাজনৈতিক দলগুলো, তাদের একটি যৌক্তিক কারণ ছিল। সেই আলোচনাগুলো আমরা আগে করেছি দু একবার। দেখুন যে গণভোটে এই সরকারের বৈধতার প্রশ্ন জড়িত এটার সাথে। জুলাই বিপ্লবীদের তারা যে বিপ্লব করেছেন, তাদের নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত রয়েছে। তো আগামী দিনের সরকারের বৈধতার প্রশ্ন জড়িত রয়েছে এখানে। যদি গণভোটটি ধরেন যে গণভোটে না ভোট বিজয়ী হয়, তখন রেজাল্টটা কি হবে? তো সেই প্রশ্ন তো কিন্তু থেকেই যাচ্ছে। তো আমরা ধরে নিলাম যে গণভোট, আমরা সেই সংখ্যা বাদ দিয়ে এখন ধরে নিচ্ছি যে না, গণভোটে হা ভোট বিজয়ী হবে এবং সরকার বৈধ হবে। তো সেটি ধরে নিয়ে আমাদেরকে এখন সামনে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যে গেজেটটি প্রকাশিত হয়েছে গতকালকে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে এই গেজেটের মধ্য দিয়ে এটি আইনি বৈধতা পেয়ে গেল, এবং যারা নির্বাচিত হবেন, যে জুলাই সনদের যে দাবিগুলো তারা বাস্তবায়ন করবেন, কোন কোন দাবিগুলো তাদের জন্য বাস্তবায়ন ম্যান্ডেটরি এবং কোনগুলো তারা সিদ্ধান্ত নেবেন, সেগুলো এখানে নিশ্চিত করে দেওয়া হয়েছে। আমরা মনে করি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু পরিবেশে জাতীয় নির্বাচনটি সম্পন্ন করা, এবং একই সাথে জুলাই গণভোটও। তো সেই নির্বাচন, জাতীয় নির্বাচনটি যদি কোনো কারণে শঙ্কার মধ্যে পড়ে যায়, নানা ধরনের সংশয় শঙ্কা এখনও মানুষের মনে রয়েছে, তো এখানে জাতীয় নির্বাচন নিয়ে এখন দুইটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থান আমরা লক্ষ্য করছি যে জোট তৈরির জন্য নানামুখী চেষ্টা তাদের মধ্যে হচ্ছে। তো এই জোট তৈরির পরে নির্বাচনে কারা বিজয়ী হবেন, আগে এক ধরনের পারসেপশন মানুষের তৈরি হয়েছিল যে নির্বাচন হলেই একটি দল বিজয়ী হবে। এখন সেই জায়গা থেকে দেশের মানুষের পারসেপশন এবং ধারণা পরিবর্তন হচ্ছে দিন দিন। আমার কাছে মনে হয় যে বিভিন্ন জোট গঠনের পরে, তো সেখানে নির্বাচনটি সুষ্ঠু করার ক্ষেত্রে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ আমি মনে করি। সেই চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে নির্বাচনটি সুষ্ঠু করার পরেই আমরা দেখব যে এই জুলাই গণভোটের ভাগ্য এবং বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। তবে গণভোটের যে বিষয়গুলো আপনার যে বলা হয়েছে যে 4টি প্রস্তাব থাকবে, গণভোটে প্রশ্ন থাকবে একটি, এই বিষয়গুলো আমরা দেখেছি এর আগেও সাধারণ মানুষ, তৃণমূল মানুষ এইগুলো বুঝবে কিনা, অর্থাৎ একসাথে এই রঙিন ব্যালট হলো যে 4টি প্রস্তাব এবং প্রশ্ন একটি, এবং প্রশ্নগুলো যদি দুর্বোধ্য হয়, কমপ্লিকেটেড হয়, সাধারণ মানুষ কতটুকু বুঝবে কিনা, এই বিষয়টা কি? দেখুন, এই জন্য আমার মনে হয় কি যে গণভোটের ভোট সেন্টারে গিয়ে মানুষকে যদি বুঝতে হয় এটা, তাহলে জটিল হবে। আমার মনে হয় যে সেই বোঝাবুঝির বিষয়টা আগে সম্পন্ন করতে হবে। এটি সরকার বলেছে যে এই গণভোটের প্রচারণাটা সরকারের পক্ষ থেকে চালানো হবে। তো সেখানে ভোটারদের কাছে এর আগেই, এটি যেহেতু 4টি প্রস্তাবনা রেডি করা হয়েছে যে কি কি প্রস্তাবগুলো আছে, কি কি প্রশ্নগুলো আছে হা নার ক্ষেত্রে, সেখানে 4টি প্রস্তাবনা এখানে পরিষ্কার করা হয়েছে। আমার মনে হয় যে ভোটারদের কাছে আগেই এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। সুতরাং সেখানে গিয়ে সেই প্রস্তাবগুলো পড়ে তারপরে ভোট দিতে হবে এমন কিন্তু নয়। সেখানে গিয়ে তারা ব্যালটটা পাবে, সেখানে এই প্রস্তাবগুলো আগেই তো গণমাধ্যমে চলে আসছে, সেটি এখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এগুলো ব্যাপক আলোচনা হবে। তো আলোচনা হওয়ার পরে আমার মনে হয় যে জনগণের মধ্যে একটি সচেতনতা বোধ তৈরি হবে, এবং তারা এই বিষয়টি আগেই সিদ্ধান্ত নিয়ে নেবেন, এবং ব্যালটটি হাতে পাওয়ার পরে তারা শুধুমাত্র সিলটা দিয়ে দেবেন। আমার মনে হয় যে এটাই, সেখানে গিয়ে তাদের পড়ে সেই প্রস্তাবগুলো পড়ে ভোট দিতে হবে এরকম নয়। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে শহীদ ভাই, আমরা দেখছি যে শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার রাতে সেখানে আপনার
832 ভরি স্বর্ণ, যেটা বাংলা টাকা প্রায় 9 কোটি টাকার 2টা লকার থেকে উদ্ধার করছে। এর আগেও আমরা দেখেছি পূবালী ব্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। তো আমরা দেখেছি 5 আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিভিন্ন সম্পদ এবং এইগুলো হচ্ছে। একই সাথে প্লট দুর্নীতি মামলারও কিন্তু গতকাল একটা হিয়ারিং শেষ হয়েছে, 1 ডিসেম্বর বা রায় ঘোষণা করা হচ্ছে। তো এই যে সম্পদ এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এই যে সম্পদ, অর্থাৎ কি পরিমাণ দুর্নীতি হয়েছিল কি মনে করছেন? দেখুন, আমরা এই দুর্নীতি একটা ব্যাংকের ভল্টের মধ্যে সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর 832 ভরি স্বর্ণের কথা আমরা জানলাম। এটি এই ভল্ট ওপেন করবার পরে বোধহয় দুর্নীতি দমন কমিশনের তত্ত্বাবধানে এটি করা হয়েছে। তো এটি তো একটি ব্যাংক, আর কোথায় কোথায় তার সম্পদ রয়েছে সেটি কিন্তু আমরা এখনো এরকম এই ধরনের ভল্টের মধ্যে। দেখুন, একটি রাষ্ট্রের প্রধান যখন এ ধরনের মানে দুর্নীতির সাথে যুক্ত হন, মানে অনেকে হয়তো বলবেন যে একজন প্রধানমন্ত্রীর 832 ভরি স্বর্ণ থাকতেই পারে, এটি স্বাভাবিক, তাকে বিভিন্ন জায়গা থেকে তিনি গিফট পান, সেটি হতে পারে। আপনি দেখুন, এটি একটি ব্যাংকের মধ্যে, এরপরে তিনি যেই লাগেজগুলো নিয়ে গেছেন সাথে সেখানে কি পরিমাণে নিয়ে গেছেন সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়নি, সেটা কেউ জানি না। যেই প্লটের কথা বললেন, তাদের পরিবারের 6 জনের জন্য 6টি প্লট, 10 কাঠার করে 6টি প্লট তিনি অবৈধভাবে নিয়েছেন। তো যেখানে যে প্লট বরাদ্দের যে নীতিমালা আছে, রাজুকের যে নীতিমালা আছে, সেই নীতিমালাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করে এই প্লটগুলো তারা বরাদ্দ নিয়েছিলেন, সেটিও তো এক ধরনের দুর্নীতি। তো এই দুর্নীতির সাথে যদি কোনো রাষ্ট্রের প্রধান দুর্নীতির সাথে জড়িত থাকেন, সে দেশের সাধারণ মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে কী বার্তাটি যায়? শাসক যখন সৎ না হন, শাসক যখন স্বচ্ছ না হন, এর মানে হলো যে তার দেশের, তার সরকারের প্রশাসনে যারা রয়েছে তারা এই দুর্নীতিতে আসক্ত হন, এই দুর্নীতির সংক্রমণ তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং যেটা পড়েছিল অতীতেও, এটা আমরা এখন বুঝতে পারি যে তার বাসার যে পিয়ন, তিনি নাকি 400 কোটি টাকার মালিক ছিলেন। এটি কেন হয়েছিল? একজন সৎ মানুষের কর্মচারীরা, পিয়নরা অসৎ কাজ করবার চিন্তা করে না। এর মানে হলো এই কাজগুলো তারা দেখেছেন যে তার অসততার সাথে যে তিনি জড়িত ছিলেন, সেগুলো তার কর্মকর্তা, কর্মচারীরা, তার সরকারে যারা সম্পৃক্ত ছিল, তার পিয়ন, তার চাপরাশি যারা ছিল, সবাই এগুলো দেখেছে এবং সবাই এটার সাথে উদ্বুদ্ধ হয়েছে এবং এই কাজগুলো করেছে। যার প্রমাণ ওই অগ্রণী ব্যাংকের ভল্টের মধ্যে আমরা পেলাম যে 832 ভরি স্বর্ণ সেখানে গচ্ছিত ছিল। আর কোথায় কোথায় আছে আমি বলবো যে এই দুর্নীতি দমন কমিশনকে, সরকারকে বলবো আরও কোন কোন ব্যাংকের ভল্টে তার এ ধরনের সম্পদ রয়েছে, তার এবং তাদের আত্মীয়র বিভিন্ন নামে বেনামে এগুলো থাকতে পারে, সেগুলো খতিয়ে দেখা দরকার। এগুলো দেশের সাধারণ মানুষের সম্পদ, সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়া দরকার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা দেখছি রাজধানীতে আগুন। আপনি গতকাল দেখছেন মঙ্গলবার করাইল বস্তিতে, এর আগেও আগুন লেগেছে, গতকালও আপনার আগুনের ঘটনায় 1500-র মতো ঘর পুড়ে গেছে, অনেকে নিঃস্ব, আহাজারি। তো আমরা দেখছি গতকাল রাতে চট্টগ্রামের কালুরঘাটেও একটা আপনার পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে, সেম টাইম 9টার দিকেই। তো এই যে বারবার অগ্নিকাণ্ড হচ্ছে, তদন্ত কমিটি গঠন করা হচ্ছে আলোর মুখও দেখে, কিন্তু দিন শেষে দেখা গেছে যারা অসহায় হচ্ছে। কারণটা কি? কিভাবে এগুলো প্রতিরোধ করা সম্ভব? দেখুন, আমি শুধু এই অগ্নিকাণ্ডের বিষয়টি নয়, আরও কিছু বিষয় আমি এর সাথে সংযুক্ত করতে চাই। কালকে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটলো, এরকম বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ঘটে। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে, অনেকে বলেন যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে, আমরা ধরে নিলাম শর্ট সার্কিট থেকে হলো, অথবা ধরেন যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের মধ্যে দিয়ে ঘটতেই পারে, এ ধরনের দুর্ঘটনা ঘটবে। কিন্তু আমাদের দেশে এটিকে এই সংকটগুলো মোকাবেলা করবার জন্য কি যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে কিনা, সেই বিষয়গুলো আমাদের খতিয়ে দেখা দরকার। যখনই কোনো ইস্যুজ আসে, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন দেখা যায় যে আমরা কয়েকদিন দেখি যে নানা ধরনের গণমাধ্যমে নানা ধরনের রিপোর্ট হয়, এরপরে সরকারের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আসে, তারা এগুলোকে খতিয়ে দেখার কথা বলে, এগুলো প্রতিকারের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলে, আবার কয়েকদিন পরে সেটি ঝিমিয়ে যায়, আর তার কোনো উদ্যোগ, তার কোনো কাজ আমরা পরে দেখতে পাই না, তার অগ্রগতি আমরা জানতে পারি না। আপনি দেখবেন যে আমাদের নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনা যদি আপনার মনে থাকে, সেখানে অনেকগুলো প্রাণ ঝরে গিয়েছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বলা হয়েছিল যে সেখানে অবৈধভাবে
যে কেমিক্যাল কারখানা, কেমিক্যালের গোডাউন তৈরি করা হয়েছে, কারখানা তৈরি করা হয়েছে, আমরা কি জানতে পেরেছি যে সেই অবৈধ গোডাউন, অবৈধ কারখানা ওখানে আছে না, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে? আবার একটি ঘটনার পরে আবার জানবো যে না, সেখানে কেমিক্যালের কারখানা রয়েছে। এর মানে হচ্ছে যে আমাদের যে মেশিনারিজগুলো সরকারের, সেই মেশিনারিজগুলো সঠিকভাবে কাজ করছে না। এটি যখন আসে ঘটনা, কয়েকদিন পরে আমরা একটু হাহুতাশ করি, এরপরে আবার সাধারণ মানুষও চুপ হয়ে যায়, গণমাধ্যমগুলোর চোখ থেকে এটি আড়াল হয়ে যায়। আবার যারা এই দুর্নীতির সাথে, এই অপকর্মের সাথে যারা জড়িত, তারা তাদের কাজগুলো চালিয়ে নেয়, যার কারণে এই ধরনের নানা ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা কালকে করাইল বস্তির আগুনে যে দেখলাম যে 5 শতাধিক ঘর পুড়ে গিয়েছে, সেখানে অমানবিক, এখানে আসলে নিম্নবিত্ত লোকেরা থাকে, শীত চলে আসতেছে, সেই সময় দেখা গেল যে রাত্রে খোলা আকাশের নিচে তারা রাত্রি যাপন করতে বাধ্য হয়েছে। এখানে এরকম অনেক লোক রয়েছে যাদের কোনো আশ্রয়ের কোনো জায়গা নেই, এখানে তারা একটি রুম নিয়ে তারা সেখানে ভাড়া থাকতো, সেটুকু পুরো ছাই হয়ে গিয়েছে। এরকম অনেক পরিবার আছে যে এইখানে 15 বছর 20 বছর যাবত থাকতেছে, তারা সেইখানে তিল তিল করে কিছু পয়সা রোজগার করেছে, সেটি গচ্ছিত রেখেছে ভবিষ্যতে কিছু করবার জন্য, তাদের সেই গচ্ছিত সম্পদটুকু পুরো ছাই হয়ে গিয়েছে। তো এটি তাদের জন্য যেমন কষ্টের, এটি সাধারণ একজন মানুষ হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের কাছেও এটি কষ্টের। শাহজালাল বিমানবন্দরে যে কার্গো ভিলেজের ওই তদন্ত প্রতিবেদন কিন্তু কালকে জমা দিয়েছে, আপনি বোধহয় শুনেছেন। সেখানে বলা হয়েছে যে কোনো নাশকতা নাই, ওই শর্ট সার্কিট যেটা বললেন যে আপনার কুরিয়ার সার্ভিসের সেখান থেকে। তো এই যে নাশকতা আমরা দেখছি যে মিডিয়াগুলো আমরা যারা প্রকাশ করেছে ওই সময় বিভিন্ন, কিন্তু এই যে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে যে সরকারের যারা আছে, এই রিপোর্টগুলো কেন আলোর মুখ দেখে না? দেখুন, আমরা এটা দেখি যে রিপোর্টগুলো কেন আলোর মুখ দেখে না, এখানে কি কোনো শক্তিশালী কোনো পক্ষের প্রভাব এখানে কাজ করে কিনা, এটি একটা প্রশ্ন আমাদের আছে, আমাদের মনে। আবার এ ধরনের শঙ্কাও আছে যে এটার সাথে এই রিপোর্টগুলো প্রকাশিত হলে যারা সরকারে থাকেন, ক্ষমতায় থাকেন, তাদের দুর্বলতা প্রকাশ পায় কিনা, যে তাদের নেগলিজেন্সির কারণে এই ঘটনাগুলো ঘটেছে, তাদের যথাযথ তত্ত্বাবধান ছিল না, তাদের নজরদারি ছিল না, যার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। নিজেদেরকে সেভ করবার জন্য অথবা কোনো শক্তিশালী পক্ষের মানে ফাঁদ থাকার কারণে এগুলো হতে পারে। তো আমরা এটি জানি না, কিন্তু এদেশের মানুষের দাবি কোনো ঘটনা ঘটলে সেই তদন্ত প্রতিবেদনটি এদেশের মানুষের সম্পদ বলবো, তাদের কাছে এটি প্রকাশ করা উচিত। এটি তাদের জানবার অধিকার রয়েছে যে কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো, সেটি জানবার অধিকার থেকে যা এই মানে যারা তাদেরকে বঞ্চিত করে, আমার মনে হয় এর পেছনেও কোনো কারণ আছে। সেই কারণগুলো আমার মনে হয় যে যেহেতু এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, তাদের এখানে রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধতা নেই, তারা সেই জিনিসগুলো প্রকাশ করবেন। আমার মনে হয় যে রাজনৈতিক সরকারের আমলে এই কাজগুলো বিভিন্ন নেতা, বিভিন্ন সরকারি কর্মকর্তা তারা সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আমার মনে হয় যে এই সরকারের সেই দায়বদ্ধতার জায়গা যেহেতু নাই, তারা এটি প্রকাশ করবেন। তো আমি বলবো যে যে বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি নিয়ে বোধহয় একটা তদন্ত প্রতিবেদনের পর একটি বিবৃতি আসছে যে এখানে কোনো নাশকতার ঘটনা ছিল না। যদি না থাকে, আপনি দেখেন যে সেইখানে আন্তর্জাতিক বিমানবন্দরে সেইখানে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে মানে এই বৈদ্যুতিক ব্যবস্থা যেটি সরবরাহ করা হয়েছে সেটি আরও নিরাপদ, আরও নিশ্চিত করবার দায়িত্ব সরকারের ছিল না, এই রাষ্ট্রের ছিল না। তো সেগুলো কেন করা হয় নাই, সেই প্রশ্নও তো আসবে আমাদের কাছে, সাধারণ মানুষ সেই প্রশ্নও করবে। সুতরাং সেই জায়গাটিও খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। একটা বিষয় হচ্ছে আপনার চট্টগ্রামের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল সহ আপনার বিভিন্ন টার্মিনালগুলো আপনি জানেন যে বিদেশি কোম্পানির সাথে পরিচালনার জন্য যে একটা চুক্তি করেছিল, এটা নিয়ে হাইকোর্টে একটা রিট হয়েছে, গতকাল একটা রায় দিয়েছে। এটা রায় দিবে আপনার 4 ডিসেম্বর। সেখানে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু বলেছেন যে এ ধরনের বিশেষ করে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ এবং এই টার্মিনাল সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে বর্তমান সরকারের কোনো এখতিয়ার নেই, আপনি দেখেছেন। তবে এক্ষেত্রে আবার অ্যাটর্নি জেনারেল বলেছেন যে না, সরকারের এখতিয়ার আছে, নির্বাচিত সরকারের মতো এই সরকারও নিতে পারে, কিন্তু তারেক রহমান বলছে যে ম্যান্ডেট ছাড়া পারে না। বিষয়টা কীভাবে দেখুন, আসলে এই জায়গাটায় আমাদের মনে প্রশ্ন তৈরি করে কেন যে আমরা সব কিছুকে রাজনীতিকরণ করি, রাজনৈতিকভাবে আমরা চিন্তা করি। এই সরকারকে কেন বৈধতা নাই? আমি এই সরকারকে অবৈধ সরকার বলবো? যেই একটি গণবিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে নির্বাচিত সরকারের চেয়ে কি খুব কম শক্তিশালী? তার কি ম্যান্ডেট কম রয়েছে? আমরা যদি সেইখানে প্রশ্ন করি তাহলে উত্তর আসবে
কোনো অংশেই তাদের ম্যান্ডেট কম নয়, তারা কোনো দিক থেকেই জনগণের সমর্থনের দিক থেকে এই সরকার দুর্বল নয়। তো তারা এই সিদ্ধান্ত নিতে পারবেন না কেন? আমাদের দেশে কিছু রাজনীতি রয়েছে, যেটা আপনারা দেখবেন যে আমাদের ছোটোখাটো কিছু বাম দল রয়েছে, বড় দলরাও রয়েছে, যারা রাজনৈতিকভাবে সব কিছু চিন্তা করেন যে আমাদের কন্টেইনার টার্মিনাল, আমাদের বন্দরগুলো ব্যবস্থাপনার দায়িত্ব যখন বিদেশি কোনো কোম্পানির কাছে দেওয়ার চিন্তা করা হয়, তখন একদল বলে যে আমাদের বন্দর বিদেশিদের কাছে বিক্রি করে দেয়া হলো। তো আর এক দল বলে যে না, এটি যারা সরকারে থাকেন তারা বলে যে এটি প্রয়োজন আছে। আসলেই তো প্রয়োজন রয়েছে। আপনি আমাদের যদি বন্দর ব্যবস্থাপনা দেখেন, এটি বিশ্বের যদি উন্নত বন্দর ব্যবস্থাপনাগুলো দেখেন, তার ধারে কাছে আমরা আছি কেন নাই? পৃথিবীর বড় বড় টার্মিনাল, বড় বড় বন্দর ব্যবস্থাপনা বিশ্বের বড় কয়েকটি কোম্পানি এটি হ্যান্ডেল করে থাকে। তো এখানে আমাদের সেই সক্ষমতা নাই যে আমাদের দেশের এই আন্তর্জাতিক মানের যদি বন্দর ব্যবস্থাপনা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হয়, আমাদের দেশের যে সক্ষমতা রয়েছে সেটি দিয়ে সম্ভব নয়। সেখানে বিদেশিদের সহযোগিতা নিতে হবে। এবং এই সরকার পরিষ্কার করবার চেষ্টা করেছে যে এই কোম্পানিকে কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা ডেনমার্কের কোনো একটা কোম্পানি, বড় কোম্পানি। তারা বিশ্বের বড় বড় বোধহয় 12-13টা বন্দর তারা পরিচালনা দায়িত্বে থাকেন এবং সেই বন্দরগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো সেই বন্দরের সাথে যদি আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করে তাদের সাথে যদি কোনো চুক্তি হয়, তাহলে সেটা কেন অবৈধ হবে? যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন এই বক্তব্যটি দিলেন, তারপরেই আবার অ্যাটর্নি জেনারেলকে আরেকটি বক্তব্য দিতে হলো যে না, এটি এই দায়িত্ব তাদের রয়েছে এবং এই ক্ষমতা তাদের রয়েছে এটি দেয়ার। সুতরাং আমি বলবো যে যেই কাজটি করেছে এটি আরও ভালো করে খতিয়ে দেখা দরকার। আগেই বক্তব্য দেওয়ার আগে যে ঘটনাটি কি, আমরা কি এই বন্দর কি বিদেশিদের কাছে দিচ্ছি না, বন্দরকে আরও আধুনিকায়নের জন্য আমরা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছি, আমাদের স্বার্থ সংরক্ষণ করেছি, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটি একটি ভালো কাজ বলে আমি মনে করব। আবার আসি নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। আপনার এর মধ্যে আপনি যেটা প্রথম বলেছিলেন যে জোটের বিষয়গুলো আলোচনা চলছে। এনসিপি যে আমাদের তারা কিন্তু এখনও বলছে নিজেরাই, এবং তারা জোট করারও আনুষ্ঠানিক আসেনি। বিএনপি এর মধ্যে তৃণমূলে যে প্রার্থীদের মধ্যে আপনার গণসংযোগ চলছে, জামাতও চলছে। তো আগামী নির্বাচন যত আসে, বিভিন্ন জায়গায় আপনার যে প্রার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং অন্য যারা আছে কিছু আপনার বিশৃঙ্খলা হচ্ছে, এবং নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যন্ত জোটের রাজনীতি কতটুকু এগোবে? দেখুন, জোট, আমাদের জোটের ধারণা, আমরা যেভাবে অতীতে বাংলাদেশে জোট হয়েছে, তো আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে এক ধরনের জোটের কথা বলা হয়েছে, জামাত এবং ইসলামী দলগুলোর পক্ষ থেকে জোটের একটা নতুন ধারণা মানুষের কাছে যাচ্ছে, নতুন একটা মেসেজ যাচ্ছে। সেটা হচ্ছে যে তারা বলেছে আমরা কোনো এরকম প্রচলিত অর্থ কোনো জোট করব না। তো আমাদের দেখা যায় যে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতা হবে, নির্বাচনী সমঝোতা, সেটা যেমন জামাত সমমনা 8টি ইসলামিক দল নিয়ে একটা সমঝোতা, একটি প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে। সেখানে বলা হয়েছে যেখানে তাদের জামাতের প্রার্থী থাকবেন, সেখানে অন্য যেই দলগুলো রয়েছে তারা ওই প্রার্থীর পক্ষে কাজ করবেন, আবার ওদের প্রার্থী যেখানে রয়েছে জামাত সেখানে তাদের পক্ষ থেকে কাজ করবে। এটি এক ধরনের নির্বাচনী সমঝোতা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এইটা নিয়ে মাঠ মোটামুটি নির্বাচনে আমেজের মধ্যে চলে আসছে। তো সাধারণ মানুষ নির্বাচনের যেই একটা আমেজ তৈরি হচ্ছে সেটার সাথে সম্পৃক্ত হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। নতুন দল হিসাবে এনসিপি, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এনসিপি যেহেতু আমাদের যে বিশেষ করে 5 আগস্টের পরবর্তী আন্দোলনের ফসল, এনসিপি তারা বিভিন্ন জোটে না গিয়ে যদি এককভাবে নির্বাচন করে, সেক্ষেত্রে কি হতে পারে? আপনার মত কি? দেখুন, আমার মনে হয় যে এনসিপি এককভাবে যদি নির্বাচন করতে যায়, সেখানে তাদের কি রেজাল্ট হবে সেটা আমরা কিছুটা আশ করতে পারি। তাদের এই এনসিপির নেতৃত্বে আমরা যদি বলি, এনসিপি এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের একটা অংশ। তো জুলাই আন্দোলনের পরে এটা নিয়ে আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতা হলো যে জুলাই বিপ্লবের পরে এটা নিয়ে কাউকে মাস্টারমাইন্ড বানানো হলো। কেউ আবার এটা শুধু জুলাই আন্দোলনে যারা ওইখানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা আন্দোলন করেছেন, এই বিপ্লবকে শুধু তারাই একক কৃতিত্ব নিতে চাইলেন। এরপরে তাদের ভিতরেও যারা ছিল তাদের এক পক্ষ আর এক পক্ষর সাথে বিভক্ত হয়ে
তারা ক্রেডিট নিতে চাইলেন, তখন তাদের ভিতরে একটা বিভক্ত তৈরি হলো। এই বিভক্তির পরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, যেখানে জুলাই বিপ্লবীদের যারা এখানে মূল স্টেক হোল্ডার দাবি করেন তারাও নির্বাচনে অংশগ্রহণ করলেন। সেখানে দেখা গেল তাদের মানে কাঙ্ক্ষিত রেজাল্ট আসলো না। আমি বলবো তাদের একটা ভরাডুবি, যদি বলি শব্দটা একটু ভিন্ন শোনালেও, তারা কাঙ্ক্ষিত রেজাল্ট পান নাই এবং তারা চরমভাবে পরাজিত হয়েছেন সেখানে। তারা যে প্রত্যাশা করেছিলেন, তারা যদি সবকিছু নেতৃত্ব দিয়ে থাকেন এবং নেতৃত্ব যদি তাদের হাতে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো তাদের বিজয়ী হবার কথা ছিল, কিন্তু সেইখানে আমরা রেজাল্ট ভিন্ন দেখলাম। তো সেই রেজাল্টের প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে তারা যদি এককভাবে করতে যায়, সে একই ধরনের রেজাল্ট তারা পাবেন। তো আমি যেটি জানতে পেরেছি যে তাদের ভিতরে নানা ধরনের বিভক্তি আছে। এনসিপির মধ্যে দুই ধরনের মানসিকতা আছে, কেউ জোটে যাওয়ার পক্ষে আছেন, কেউ বিপক্ষে আছেন, কেউ আবার কার সাথে যাবে সেটার পক্ষে আছেন, কেউ ইসলামী দলগুলোর পক্ষে যাওয়ার পক্ষে, আবার কেউ বিএনপির পক্ষে যাওয়ার চিন্তা আছে, এরকমও আছে। আবার কেউ কেউ বলছেন তারা কোনো জোটে যাবেন না, তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশে একটি জোটের কালচার তৈরি হয়েছে বাংলাদেশে বিজয়ী হবার জন্য, কালকে কোনো সোশ্যাল মিডিয়াতে সম্ভবত দেখলাম যে বাংলাদেশের রাজনীতি এমন হয়ে গেছে যে দুইটি বড় শক্তি ছাড়া নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা কম। তো সুতরাং সেক্ষেত্রে এই চিন্তাটি যদি তারা করে, তাহলে তারা হয়তো একটি শক্তিকে বেছে নেবেন, যেটি তাদের জন্য নিরাপদ। তবে এই বিষয়টি তাদের মাথায় রাখতে হবে যে আমাদের কাছ থেকে কিন্তু যেই সংখ্যাগুলো তৈরি হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কখনো যদি এই ফ্যাসিবাদের দোসররা আবার ফিরে আসে, আওয়ামী লীগ ফিরে আসে, তখন তাদের অবস্থা কি হবে? 50 বছর, 60 বছর, 30 বছর পরে যদি কখন ফিরে আসে, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারে, তাহলে তাদের পরিণতি কি হবে সেটিও তাদের মাথায় আছে। সুতরাং তাদের নিরাপত্তার কথা তারা চিন্তা করবেন, তারা কোথায় নিরাপদ সেটি চিন্তা করে তারা কোনো জোটের সাথে সম্পৃক্ত হবেন বলে আমার কাছে এখনো মনে হয়। ওকে শহীদ ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলা ভিশনের ফ্রন্ট পেজ আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।